শিক্ষার্থীরা, ছাগলনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আলোচনা করছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান নিয়ে। তোমাদের সাথে আলোচনা শুরু করছি তরঙ্গ ও তরঙ্গমুখ নিয়ে। তরঙ্গ সম্পর্কে তোমরা একাদশ শ্রেণীতে জেনেছ। তরঙ্গ এবং তরঙ্গমুখ সম্পর্কে তোমাদের আগে জানা আছে, আমি একটু আবার রিপিট করছি। আমরা আগে জানি তরঙ্গটা কি, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। তরঙ্গের সংজ্ঞাটা আমরা এটাই জেনে এসেছি। এখন তরঙ্গমুখটা কি? কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে তরঙ্গমুখ বলে। ঠিক আছে, কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে তরঙ্গমুখ বা লোকেস বলে। ঠিক আছে, যদি কোনো তরঙ্গের বেগ ভি হয়, যদি কোনো তরঙ্গের বেগ ভি হয়, তাহলে টি সময়ে তরঙ্গ ভিটি দূরত্ব অতিক্রম করে। এখন যে বিন্দু উৎস হতে আলোটা নির্গত হয়, সেই বিন্দু উৎসকে কেন্দ্র করে যদি ভিটি ব্যাসার্ধ নিয়ে একটি গোলক কল্পনা করা হয়, যে বিন্দু থেকে আলোটা নির্গত হচ্ছে, যেমন ধরো কোনো লাইট থেকে আলোটা নির্গত হচ্ছে, এখন ওই লাইটটিকে যদি আমরা একটি বিন্দু উৎস ধরি, তাহলে কি হয়, সেই বিন্দু উৎস হতে আলো নির্গত হয়, সেই বিন্দু উৎসকে কেন্দ্র করে, সেটাকে যদি কেন্দ্র করে ভিটি ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে, তরঙ্গের বেগ এবং সময় টি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি গোলক কল্পনা করা হয়, তাহলে কি হয়, তাহলে এই গোলকের পৃষ্ঠ টি সময়ে তরঙ্গমুখ নির্দেশ করে। তাহলে এই গোলকের পৃষ্ঠ, ওই গোলকটা অঙ্কন করার পরে আমি একটা গোলকের পৃষ্ঠ পাবো না, সেই পৃষ্ঠকে টি সময়ে তরঙ্গমুখ নির্দেশ করবে। এখানে একটা দেখছো একটা গোলক, এখন এই গোলকের এখানে যে কোনো একটা গোলকের পৃষ্ঠকে আমরা তরঙ্গমুখ হিসেবে বিবেচনা করতে পারি। গোলকের পৃষ্ঠটা কোনটা? এই যে গোলকের পৃষ্ঠ হচ্ছে এটা হচ্ছে গোলকের পৃষ্ঠ, এগুলো হচ্ছে গোলকের পৃষ্ঠ। আমরা তো অনেকগুলো বইয়ে তো অনেকগুলো গোলক কল্পনা করেছে বা এঁকেছে। আচ্ছা দেখো, এখন দেখো এই টি সময়ে গোলকের পৃষ্ঠে যে কম্পমান কণা থাকে, গোলকের পৃষ্ঠে কিন্তু কণা থাকে। এখন টি সময়ে গোলকের পৃষ্ঠে যে কম্পমান কণা থাকে, তারা একই দশায় বা একই অবস্থায় থাকে। সময়ে যত চেঞ্জ হবে, তরঙ্গমুখসমূহ সমান্তরালভাবে অগ্রসর হবে। তরঙ্গমুখসমূহ কি হবে? সমান্তরালভাবে অগ্রসর হবে। এখানে দেখো চিত্রে ও হচ্ছে কি? আলোক উৎস। চিত্রে ও হচ্ছে কি? একটি আলোক উৎস। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ যে এখানে ও হচ্ছে একটা আলোক উৎস, এ বি সি ডি হচ্ছে বিভিন্ন সময়ে তরঙ্গমুখের অবস্থান আছে। এ বি সি ডি ই হচ্ছে বিভিন্ন সময়ে তরঙ্গমুখের অবস্থান। এখন এই তরঙ্গমুখের সমকোণে অঙ্কিত রেখা হচ্ছে যথাক্রমে ওপি, ও কিউ, ও আর। এই তরঙ্গমুখের সমকোণে যে তরঙ্গমুখ, এ তরঙ্গমুখ হচ্ছে এটা, বি এ তরঙ্গমুখ হচ্ছে এটা, সি এ তরঙ্গমুখ হচ্ছে এটা, ডি এ তরঙ্গমুখ হচ্ছে এবং ই এর তরঙ্গমুখ হচ্ছে এইটা। এই তরঙ্গমুখের সমকোণে অঙ্কিত, এই যে সমকোণে অঙ্কিত তরঙ্গমুখের সমকোণ, ঠিক আছে, তরঙ্গমুখের প্রত্যেকটা সমকোণে অঙ্কিত রেখা হচ্ছে যথাক্রমে ও পি, ও কিউ এবং ও আর। তাহলে এখন এখানে বলে রাখা ভালো যে তরঙ্গমুখের সাথে যদি সমকোণে আমরা সরল রেখা অঙ্কন করি, তাহলে ওই সরল রেখা নির্দেশ করবে ওই তরঙ্গ যে শক্তি সঞ্চারণ করে সে শক্তি সঞ্চারণের দিক। আমি আবারও বলছি, তরঙ্গমুখের সাথে সমকোণে আমরা সরল রেখা যদি অঙ্কন করি, তাহলে ওই সরল রেখা নির্দেশ করবে ওই তরঙ্গ যে শক্তি সঞ্চারণ করে সেই শক্তি সঞ্চারণের দিক। তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় তো শক্তি সঞ্চারিত হয়, সেই শক্তি সঞ্চারণ করে সেই শক্তি সঞ্চারণের দিকগুলো নির্দেশ করবে ওই সরলরেখা। ঠিক আছে, এখানে ওপি, ও কিউ, ও আর
এই রেখাগুলো তরঙ্গ সঞ্চালনের দিক নির্দেশ করবে। এখানে OP, OR, OQ রেখাগুলো তরঙ্গ সঞ্চালনের দিক নির্দেশ করবে, তরঙ্গ সঞ্চালনের দিক নির্দেশ করবে। তরঙ্গমুখ সর্বদা গোলীয় হবে না। তরঙ্গমুখ কিন্তু এখানে যেভাবে চিত্রে দেখতে পাচ্ছ সেভাবে সবসময় হবে না বা গোলীয় হবে না। আলোক উৎস থেকে যেসব তরঙ্গ মুখের অল্প দূরত্ব, ঠিক আছে, আলোক উৎস থেকে যেসব তরঙ্গ মুখের অল্প দূরত্ব সেগুলো গোলীয় হবে, দূরত্ব বেশি হলে সেগুলো সমতল হবে। যেমন সূর্যের আলোর তরঙ্গমুখ, সূর্যের আলো তো পৃথিবী থেকে অনেক দূরে, সূর্য তো পৃথিবী থেকে অনেক দূরে, তাহলে সেই আলোক উৎস বা সেই সূর্য থেকে নির্গত আলোক রেখাটা কি হবে, সমতল হবে। তাহলে সুতরাং একগুচ্ছ অভিসারী বা অপসারী আলোকরশ্মি তরঙ্গমুখ গোলীয়, সমান্তরাল আলোকরশ্মি তরঙ্গমুখ হবে সমতল। এখন আসা যাক হাইগেন্সের নীতি। এখন আমরা পড়ব হাইগেন্সের নীতি। হাইগেন্সের নীতি শুরু করার আগে আমরা আলোর তরঙ্গ তত্ত্ব সম্পর্কে একটু আলোচনা করি। 1678 সালে হাইগেন্স সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করেন। পরবর্তীকালে ইয়ন ফ্র্যানেল ও অন্যান্য বিজ্ঞানীরা একে আরও জোরালোভাবে সুপ্রতিষ্ঠিত করেন। এখন দেখো, এই তত্ত্ব অনুসারে আলো ইথার নামে এক অলিক মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে সঞ্চারিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং চোখে পৌঁছলে দর্শনানুভূতি সৃষ্টি করে। একটা মাধ্যম ধরা হয়েছে, সেটার নাম হচ্ছে ইথার। এই ইথারের মধ্য দিয়ে আলো কি করে তরঙ্গ আকারে সঞ্চারিত হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং চোখে পৌঁছালে কি আমাদের দেখতে সাহায্য করে। আমাদের চোখে যখন এটা পৌঁছায় তখন সেটি আমাদের কি করে দেখতে সাহায্য করে। ইথার হচ্ছে একটি অবিচ্ছিন্ন মাধ্যম যার স্থিতিস্থাপকতা অনেক বেশি কিন্তু ঘনত্বটা খুবই কম। এটা খুব স্থিতিস্থাপকতা অনেক বেশি এটার, কিন্তু ঘনত্ব খুবই কম। ইথার মাধ্যমে আলোক তরঙ্গ তোমার 3.3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে সঞ্চারিত হয়। এর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেক কম, ঠিক আছে, এর তরঙ্গ দৈর্ঘ্য একটা অনেক কম। এখন দেখো শিক্ষার্থীরা, হাইগেন্সের নীতিটা কি, আমরা একটু পড়ি হাইগেন্সের নীতিটা কি। হাইগেন্সের নীতিটা হচ্ছে কোনো তরঙ্গমুখে প্রতিটি বিন্দু, হ্যাঁ, কোনো তরঙ্গমুখে, তোমরা বই 476 পৃষ্ঠা দেখো হাইগেন্সের নীতি। আমি বলছি তোমাদেরকে, কোনো তরঙ্গমুখে প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। ওয়েভলেট অনুতরঙ্গ আর গৌণ তরঙ্গ হচ্ছে সেকেন্ডারি ওয়েভ। তাহলে কোনো তরঙ্গমুখ তো তোমরা জানো, যে এখন তোমাদেরকে জানানো হয়েছে, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে দেখো, কোনো তরঙ্গমুখে প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। ওই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যে কোনো মুহূর্তে এই অনুতরঙ্গগুলো স্পর্শ করে যে সাধারণ স্পর্শক তল পাওয়া যায় তাই ওই সময়ে নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে। এটা হচ্ছে হাইগেন্সের নীতি। আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করে তোমরা একটু সহজে বুঝতে পারবে। এখন দেখো, আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন হাইগেন্সের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়, কিন্তু পোলারায়ন বা সমবর্তন, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় না। আলোর কি বলেছি, এগুলো তোমাদের অবজেক্টিভে আসবে। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করা যায় কিসের সাহায্যে? হাইগেন্সের নীতির সাহায্যে। কিন্তু পোলারায়ন বা সমবর্তন, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় না কিসের সাহায্যে? হাইগেন্সের নীতির সাহায্যে। আচ্ছা, তাহলে এগুলো কিসের সাহায্যে ব্যাখ্যা করা যায়? সমবর্তন ও আলোক তড়িৎ ক্রিয়া যথাক্রমে তাড়িত চৌম্বক তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে কি করা? কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে
যথাক্রমে সমবর্তন, আলো তড়িৎ ক্রিয়া, তাড়িত চৌম্বক তরঙ্গ এবং কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এখন হাইগেন্সের নীতিটা আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। এটা হচ্ছে হাইগেন্সের নীতির একটা চিত্র। হাইগেন্সের নীতির একটা হচ্ছে কি একটা চিত্র। এখানে এস হচ্ছে একটা আলোক উৎস। শিক্ষার্থীরা দেখো, ভালো করে খেয়াল করো। এসটা হচ্ছে কি একটি আলোক উৎস। এখানে এসটা হচ্ছে কি একটি আলোক উৎস, এখান থেকে আলো নির্গত হচ্ছে বা বের হচ্ছে। হ্যাঁ, এখানে কোনো এক সময়ে এবি হচ্ছে তরঙ্গমুখের অবস্থান। এবিটা কি? তো এবিটা হচ্ছে আলোক উৎস থেকে আলো নির্গত হয়ে তরঙ্গমুখের সৃষ্টি করেছে। এবিটা কি? তরঙ্গমুখের অবস্থান। দেখো একটা গোলক, গোলকের পৃষ্ঠে তরঙ্গমুখ, ঠিক আছে? গোলকটা অর্ধেক দেখানো হয়েছে, পুরোটা দেখানো হয় নাই। এখানে এবি হচ্ছে একটা তরঙ্গমুখের অবস্থান। সময় যত এগোতে থাকবে তরঙ্গমুখ তত এগোতে থাকবে। সময় যত সময়ের সাথে সাথে কি হয়? তরঙ্গমুখটা চেঞ্জ হয়। এখন টি সময়ে তরঙ্গমুখের অবস্থান কোথায় হবে আমরা সেটা হাইগেন্সের নীতির সাহায্যে নির্ণয় করতে পারবো। একটা নির্দিষ্ট সময় টি সময়ে তরঙ্গমুখের অবস্থানটা কোথায় হচ্ছে সেটা আমরা কি করতে পারবো? হাইগেন্সের নীতির সাহায্যে আমরা সেটা ব্যাখ্যা করতে পারবো। এখন হাইগেন্সের নীতি অনুযায়ী তরঙ্গমুখে অবস্থিত প্রত্যেকটি কণাকে গৌণ উৎস বলে। তরঙ্গমুখে অবস্থিত প্রত্যেকটি কণাকে কি বলা হয়? গৌণ উৎস বলে। এই কারণে তরঙ্গমুখ কিন্তু অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত। হ্যাঁ, তরঙ্গমুখ অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত এবং প্রত্যেকটি কণাকে গৌণ উৎস বলে ধরা হয়। প্রত্যেকটি কণাকে গৌণ উৎস বলে ধরা হয়। আবার এই কণাগুলো থেকে আলোক উৎস নির্গত হবে, ঠিক আছে? আবার এই কণাগুলো থেকেও কিন্তু আলোক উৎস নির্গত হবে। এখন ওই কণাগুলো থেকে অণুতরঙ্গ বা গৌণ তরঙ্গ সমূহ নির্গত হয়ে চারিদিকে একই বেগে ছড়িয়ে পড়বে। এখন এই কণাগুলো থেকে কিন্তু আবার এখানে দেখো অনেকগুলো কণা P1, P2, P3 অনেকগুলো কণা থেকে আলো নির্গত হয়ে বিভিন্ন একই বেগে কি করবে? ছড়িয়ে পড়বে, একই বেগে ছড়িয়ে পড়বে। আমরা যদি টি সেকেন্ডে, ঠিক আছে, টি সেকেন্ড পরে যদি তরঙ্গমুখের অবস্থান বের করতে চাই তাহলে এবি তরঙ্গমুখের উপর P1, P2, P3 ইত্যাদি কণা, এই যে P1, P2, P3 আপ টু ইত্যাদি অনেকগুলো কণা কি করা হয়? নেওয়া হয়। এখন আলোর বেগ যদি সি হয়, প্রত্যেকটি কণাকে কেন্দ্র করে আলোর বেগ যদি সি হয়, ঠিক আছে, প্রত্যেকটি কণাকে কেন্দ্র করে সিটি ব্যাসার্ধ নিয়ে প্রত্যেকটি কণাকে কেন্দ্র করে এই যে কণাগুলো P1, P2, P3 এখন এরকম প্রত্যেকটি কণাকে কেন্দ্র করে সিটি ব্যাসার্ধ নিয়ে ছোট ছোট গোলক কল্পনা করা হয়। এই যে ছোট ছোট গোলক, এই কণাগুলোকে কেন্দ্র করে সিটি ব্যাসার্ধ নিয়ে অনেকগুলো গোলক আঁকা হয়েছে। এখন এই গোলকগুলোই হবে P1, P2, P3 ইত্যাদি বিভিন্ন গৌণ উৎস হতে সৃষ্ট গৌণ তরঙ্গের অবস্থান। গৌণ তরঙ্গের অবস্থান, ঠিক আছে? এই গোলকের পৃষ্ঠগুলো হবে কি? প্রত্যেকটি গোলকের পৃষ্ঠ কিন্তু একই, আর এই পৃষ্ঠগুলো কি হবে? পৃষ্ঠগুলোকে ধরা হবে গৌণ তরঙ্গের অবস্থান। ধরো তোমরা তো অনেকগুলো গোলক এঁকেছে, ঠিক আছে, অনেকগুলো গোলক এখানে আঁকা হয়েছে। তাহলে একটা গোলক আরেকটা গোলককে স্পর্শ করছে, একটা গোলক কী করছে? আরেকটা গোলককে স্পর্শ করছে, চিত্রে দেখতে পাচ্ছ। তাহলে একটা গোলক আরেকটা গোলককে স্পর্শ করলে গোলীয় তল পাওয়া যাবে। একটা গোলক যদি আরেকটা গোলককে স্পর্শ করে তাহলে নিশ্চয়ই গোলীয় তল পাওয়া যাবে। এখানে এই গোলীয় তল হচ্ছে A1, B1। A1, B1 হচ্ছে কি? গোলীয় তল। এবং এই গোলীয় তল হচ্ছে টি সেকেন্ড পরে অগ্রসরমান তরঙ্গমুখের অবস্থান। টি সময় পরে অগ্রসরমান তরঙ্গমুখের অবস্থান। মোটামুটি হাইগেন্সের নীতি তোমাদের সাথে আলোচনা করেছি, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। তোমরা বাসায় হাইগেন্সের নীতি ও আলোর প্রতিফলন, হাইগেন্সের নীতি এবং আলোর প্রতিফলন, তারপরে হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণটা পড়ে নেবে।
প্রতিফল এবং প্রতিসরণ সম্পর্কে তো তোমরা আগে জেনেছো, এটা পড়লে তোমরা আশা করি বুঝতে পারবে। এখন আসা যাক আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার, আলোর ব্যতিচার পড়ার আগে আমরা সুসংগত উৎস নিয়ে আলোচনা করব। সুসংগত উৎস, কোহেরেন্ট সোর্স, দুটি উৎস থেকে সমদশায় বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাকে সুসংগত উৎস বলে। কি বলেছি একটু খেয়াল করো, দুটি উৎস থেকে, ঠিক আছে, উৎস হবে দুটি, একই দশায়, ওরা একই দশায় আপতিত হবে, ঠিক আছে। দুটি উৎস থেকে সমদশায় বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাকে সুসংগত উৎস বলে। তাকে সুসংগত উৎস বলে। সাধারণভাবে আমরা দুটি আলাদা আলাদা আলোক উৎসকে সুসংগত উৎস হিসেবে গণ্য করা যায় না, কেননা যে কোনো একটি উৎসের পরমাণু কর্তৃক নিঃসৃত আলোক তরঙ্গ অন্য উৎসের উপর কোনোভাবেই নির্ভর করে না। যে কোনো একটি উৎসের পরমাণু কর্তৃক নিঃসৃত আলোক তরঙ্গ কিন্তু অন্য উৎসের উপর কোনোভাবেই নির্ভর করে না। তাই দুটি ভিন্ন উৎস থেকে নির্গত দুটি আলাদা আলাদা তরঙ্গ একটি নির্দিষ্ট দশা সম্পর্ক বজায় রাখতে পারে না, ঠিক আছে। আলোর ব্যতিচার সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষায় সাধারণত একটি উৎস থেকে নির্গত আলোক দুটি অংশে, ঠিক আছে, এমনভাবে ভাগ করা হয় কি করে, এই বিভক্ত অংশ কি বলা হয়, সুসংগত উৎস হিসেবে বিবেচনা করা হয়। আলোক তরঙ্গ দুটি সরু পথে বা চিরের মধ্য দিয়ে যেতে দিয়ে একটি উৎস থেকে দুটি সুসংগত উৎস তৈরি করা যায়। আলোক তরঙ্গকে দুটি সরু পথে বা চিরের মধ্য দিয়ে যেতে দিয়ে কি করা হয়, একটি সুসংগত উৎস তৈরি করা। এখন আমাদের মনে কোয়েশ্চেন, যেটা চিরটা কি? আচ্ছা, চিরটা কি হচ্ছে দৈর্ঘ্যের তুলনায় খুবই ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আয়তাকার সরু ছিদ্র। দৈর্ঘ্যের তুলনায় খুবই ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আয়তাকার সরু ছিদ্রকে চির বা চির বলে। এখানে দেখো, এই চিত্রটা দেখো, এটা হচ্ছে আলোক উৎস। এখানে আলোক উৎসের দৈর্ঘ্য হচ্ছে আয়তাকার সরু ছিদ্র, এখানে দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্যটা এখানে আলোক উৎস। এখন এই দেখো, এটার আয়তাকার, এই সরু আয়তাকার একটা, এখানে এই আলোক উৎসের দৈর্ঘ্যটা দেখো খুবই বড় এবং প্রস্থটা খুবই ছোট, তাহলে এখানে একটা চির গঠিত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি ব্যতিচারটাকে বলতে পারি যে দুটি উৎস হতে নির্গত অভিন্ন দুটি তরঙ্গ কোনো বিন্দুতে একে অপর উপর আপতিত হলে ওই বিন্দুতে লব্ধি তীব্রতা যে কোনো একটি তরঙ্গের তীব্রতার চেয়ে বেশি বা কম হতে পারে। এই ঘটনায় তরঙ্গের ব্যতিচার। যখন লব্ধি তীব্রতা আলাদা আলাদা তরঙ্গের তীব্রতার চেয়ে বেশি হয় তখন তাকে গঠনমূলক ব্যতিচার, আর যদি লব্ধি তীব্রতা আলাদা আলাদা তীব্রতার চেয়ে কম হয় তাকে ধ্বংসাত্মক ব্যতিচার বলে, ঠিক আছে। শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা নিয়ে আলোচনা করবো। এটি খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তোমরা তার আগে তোমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষাটি একটু রিডিং পড়ে আসবে, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।